আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি হাবিবা আফরোজ। 7 বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির বহুল প্রতীক্ষিত বর্ধিত সভা। স্বৈরাচার হাসিনার চরম জুলুম নির্যাতনের অভাবনীয় প্রতিকূলতা পেরিয়ে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে রচিত এক অবারিত মুক্ত পরিবেশে জাতীয় সংসদ ভবনের এলডি হল সংলগ্ন মাঠে হচ্ছে এই সভা। এই সভা থেকে বিএনপি নির্বাচনমুখী যাত্রা শুরু হতে যাচ্ছে। সভায় দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং মহানগর ও জেলার সব থানা, উপজেলা, পৌর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক ও সদস্য সচিব সহ প্রায় 4000 নেতাকর্মী অংশ নিচ্ছে। সমাপনীতে তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে নীতি নির্ধারণী বক্তব্য দেবেন। দর্শক, এই মুহূর্তে সংসদ ভবনের এলডি হল সংলগ্ন মাঠ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাইদুর রহমান রুবেল। জানাবেন যে বর্ধিত সভায় আসা নেতাকর্মীরা কি বলছেন। যে হাবিবা, আপনি জানেন যে বিএনপির যে বর্ধিত সভা আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই বর্ধিত সভার আনুষ্ঠানিকতা শুরু হবে কিছুক্ষণের মধ্যে এবং উদ্বোধনী বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সারা দেশের জেলা উপজেলা থেকেও নেতাকর্মীরা ইতিমধ্যে এসে বর্ধিত সভার স্থলে উপস্থিত হয়েছেন। আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি যে মঞ্চের সামনে আসলে সারা দেশ থেকে আসা নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন। এখন সভা শুরুর অপেক্ষায় বলা চলে। জাতীয় নির্বাচনমুখী যাত্রা শুরু হচ্ছে বলা হচ্ছে এই বর্ধিত সভার মাধ্যমে। সে লক্ষ্যে বাংলাদেশের সংসদের এলডি হলের আয়োজন করা হয়েছে। এই বর্ধিত সভাতে দলটির সব মনোযোগ এখন নির্বাচন ঘিরে। দলটি মনে করছে অতি প্রয়োজনীয় ন্যূনতম সংস্কার শেষ করে যত দ্রুত সম্ভব একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হওয়া প্রয়োজন। এ লক্ষ্যে অন্তর্বর্তী সরকারকে চাপে রাখতেও চায় দলটি। নির্বাচনের দিনক্ষণের রাজনৈতিক অঙ্গনে নানাপক্ষী আলোচনার মধ্যে অর্ধযুগেরও বেশি সময় পর বর্ধিত সভা করছে বিএনপি। বর্ধিত সভা থেকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 220 থেকে 225টি আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশীদের সবুজ সংকেত দেয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বাকি আসনগুলোতে বরাদ্দ রাখা হতে পারে জোট বা যুগপৎ আন্দোলনে থাকা মিত্র দলগুলোর জন্য। আমরা বেশ কয়েকজন নেতার সাথে কথা বলে জানতে পেরেছি যে তারা যেটি বলছে যে আজকের নির্বাচনকে সামনে যেহেতু নির্বাচন এবং সেই নির্বাচনের প্রস্তুতি তাদের এই বর্ধিত সভার মাধ্যমে এবং 2018 সালের পর আর বর্ধিত সভা করার সুযোগ হয়নি তাদের, যেহেতু কাউন্সিল করতে পারেনি গত 15 বছরের ঠিকমতো। গত 15 বছরে ফেসিবাদ সরকারের নিপীড়নের কারণে তারা ঠিকমতো সভা সমাবেশ কাউন্সিল করতে পারেনি। এর মধ্যে চলে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ত্রয়োদশ সংসদ নির্বাচনকে নিয়ে যে গুঞ্জন রয়েছে তারই প্রস্তুতি এবং তাদের প্রার্থী চূড়ান্তের যে বিষয়টি অন্যান্য রাজনৈতিক দলগুলো যেভাবে কাজ করছে, বিএনপি এই বর্ধিত সভার মাধ্যমে সেই কাজটি করবে বলে জানা গেছে। তবে আজকের যে সভা সকালে শুরু হবে, এই সভার সাথে নেতাদের মতামত নেওয়া হবে আসলে দুপুরের পর এবং সেই ক্ষেত্রে আসলে চূড়ান্ত করা হতে পারে যে মনোনয়ন কারা পাবেন বা সেটির একটা খসড়া তালিকা আজকে কিন্তু এখান থেকে বলা হচ্ছে যে এখান থেকে জানা যাবে এবং তার পরবর্তীতে যেহেতু ত্রয়োদশ নির্বাচনের প্রস্তুতি আনুষ্ঠানিকভাবে বিএনপির যাত্রা এখান থেকে শুরু হবে, সেই ক্ষেত্রে তাদের প্রার্থী বাছাইয়ের বিষয়টি কিন্তু চলে আসছে এবং সেটি বলবে। এবং নেতাকর্মীরা বলছেন যে দীর্ঘদিন তাদের এই ধরনের একটা বর্ধিত সভা না থাকার কারণে তাদের মধ্যে যে ঝিমিয়ে পড়া পরিস্থিতি ছিল সেটিকে আসলে চাঙ্গা ভাব দিতেই আজকের এই বর্ধিত সভা। এবং এই বর্ধিত সভায় দলের সিনিয়র নেতারা এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও তাদের দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন এবং তারা সেই প্রস্তুতি নিতে শুরু করেছেন। ইতিমধ্যে আপনারা জানেন যে ত্রয়োদশ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশের নেতাকর্মীরা মূলত তাদের এলাকায় যাওয়া শুরু করেছেন এবং সেই ক্ষেত্রে তারা সভা সমাবেশ করছেন এবং বিএনপি নির্বাচন দ্রুততম সময়ে আদায়ের লক্ষ্যে তারা অন্তর্বর্তী সরকারকে চাপ দিয়ে যাচ্ছেন এবং সারা দেশে তারা সভা সমাবেশ করেছে এবং 67টি সাংগঠনিক জেলা তারা ইতিমধ্যে কিন্তু সভা সমাবেশ করেছে গত 25 তারিখের মধ্যেই। এবং সামনে যেহেতু রমজান এবং রমজানকে সামনে রেখে নিত্যপণ্যের ঊর্ধ্বগতি ঠেকানো কিংবা মানুষের যেসব দাবি দেওয়া সেটি নিয়ে কাজ করছে বিএনপি এবং ঈদের পর সরকারকে নির্বাচনকে আরো চাপে রেখে দ্রুত সময় নির্বাচনের প্রচেষ্টাতে করবে বিএনপি। এই ছিল বর্ধিত সভার সবশেষ খবর আমার কাছে। হাবিবা। জি, ধন্যবাদ আপনাকে।
অন্তর্বর্তীকালীন সরকার এবছরের শেষের দিকে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গেল রাতে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জার্মান সরকারের কমিশনার জারাহ ব্রুন সাক্ষাৎ করতে এলে তিনি কথা জানান। অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচি বাস্তবায়নে জার্মানির সহযোগিতা চেয়ে প্রধান উপদেষ্টা বলেন, নতুন বাংলাদেশের জন্য সব ধরনের সহায়তা দরকার। সাক্ষাৎকালে জার্মানির জনগণ ও দেশটির অর্থনীতির প্রশংসা করে ডক্টর ইউনূস বলেন, জার্মানি বিশ্বব্যাপী ভারী শিল্প সহ অনেক ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছে। দেশটির সঙ্গে বাংলাদেশের মধ্যে ভিন্ন মাত্রার একটি বিশেষ সম্পর্ক গড়ে তুলতে চান বলেও এ সময় জানান প্রধান উপদেষ্টা। সরকারি বেসরকারি শিক্ষার্থীদের উত্তেজনা ও পাল্টাপাল্টি অবস্থানের মধ্যেই ঘোষণা হলো নতুন ছাত্র সংগঠনের। গতকাল বিকেলে মধুর ক্যান্টিনে বৈষম্যের তকমা নিয়ে আবু বাকের মজুমদারকে আহ্বায়ক করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নামের নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। এদিকে ছাত্র সংগঠনের নেতৃত্বে বৈষম্য ও মধুর ক্যান্টিনে হামলার অভিযোগে ক্যাম্পাসে ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গেল রাতে বাংলা মোটরের সড়ক অবরোধ করে এই কর্মসূচির ঘোষণা দেয় তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় সিন্ডিকেটের রাজনীতি বন্ধ করতে হবে জানিয়ে শিক্ষার্থীরা বলেন, যারা জুলাই অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা মুছে ফেলতে চাইছে তাদের প্রতিহত করা হবে। এ সময় 28 ফেব্রুয়ারির মধ্যে সমাধান না দিলে ঢাকা ব্লকেডের ঘোষণা দিয়ে ঘণ্টাখানেক পর রাস্তা ছেড়ে দেয় শিক্ষার্থীরা। আমরা জুলাই অভ্যুত্থানের শক্তি থেকে একটি নতুন এবং ইউনিক ছাত্রদের পক্ষে ছাত্র সংগঠন ঘোষণা দিতে চাচ্ছি। রামপুরা মিরপুর এদের কন্ট্রিবিউশন কি ইয়া করা উচিত না? এদেরকে কোনো ভালো পোস্টে দিছে, ভালো কোনো ইয়া দিছে? এদের সাথে বৈষম্য শিকার হইছে না? ওরা যদি আমাদের সাথে বৈষম্য করে তার মানে ওদের এই কমিটি পুরো বাংলাদেশের সাথে বৈষম্য করবে। দুয়ারে কড়া নাড়ছে পবিত্র রমজান। প্রতি বছর এ সময়ে ছোলা, ডাল, চিনি, ভোজ্য তেল, মুড়ি ও খেজুরের মতো পণ্যগুলোর চাহিদা হু হু করে বেড়ে যায়। চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে দামও। তবে এবছর রমজান ঘিরে ভোগ্যপণ্যের দাম অনেকটাই স্থিতিশীল। যদিও প্রায় 1 মাস ধরে চলা সয়াবিন তেলের সংকট কাটেনি। সয়াবিন তেল ছাড়া রমজানের অন্য সব পণ্যের দাম স্থিতিশীল রয়েছে। ছোলা বিক্রি হচ্ছে 105 থেকে 110 টাকা কেজি দরে। খেসারির ডাল 110 থেকে 120 টাকা ও মুসুর ডাল 120 থেকে 130 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মাস 2 আগে চিনির দাম 125 থেকে 130 টাকা হলেও এখন তা কিছুটা কমে 115 থেকে 120 টাকায় বিক্রি হচ্ছে। বাজারে তেলের ঘাটতি, আর ছোলার দাম আগের তুলনায় ঠিকই আছে, আর আদার্স জিনিসগুলো কিছুটা কমছে, কিছুটা একটু বাড়ছে। মানে আগের যে কিছুদিন আগে যেরকম ছিল এখনো এইভাবেই আছে আর কি। এখন বর্তমান যা দাম আছে এরকম বাড়ে না আর কি। মানে প্রতি বছর রমজান আসলে খেজুরের দাম বেড়ে যায়, কিন্তু এবছর খেজুরের দাম রমজান আসার আগে কমে গেছে। আমরা চাই যাতে আরো কমে যাক। দর্শক, এই মুহূর্তে কারণ বাজার থেকে সাকিবুর রহমান ও চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাইফুল মাহমুদ। প্রথমে যাব সাকিবের কাছে। সাকিব, জানাবেন যে রমজানের আগে বাজার পরিস্থিতি কতটা স্থিতিশীল দেখছেন এবং ভোজ্য তেলের সংকট নিয়ে ব্যবসায়ীরা কি বলছেন, বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে? আর হাবিবা, আসলে বাজারে রমজানের যে পণ্যগুলো রয়েছে তার কিন্তু পর্যাপ্ত পরিমাণে সরবরাহ রয়েছে। ব্যবসায়ীরা বলছেন যে কোনো পণ্যেরই ঘাটতি হবে না। যেভাবে পণ্য তারা বাজারে রেখেছেন সেই হিসেবে পণ্যের দাম আরও কিছুটা কমে যাওয়ার কথাই তারা বলছেন, যে এইভাবে পণ্য সরবরাহ থাকলে ধীরে ধীরে এর দাম আর কিছুটা কমতে পারে। যেমন গত বছর এই সময়ে কিন্তু ছোলার দাম যা ছিল সেই দাম বা তার থেকে কেজিতে 5 টাকা 10 টাকা কমে এখন ক্রেতারা কিনতে পারছেন। পাশাপাশি ডালেরও কিন্তু একই অবস্থা। তবে যে কথাটি বারে বারে উঠে আসছে, দীর্ঘদিন ধরে দেখা যায় যে এই সয়াবিন তেলের একটা সমস্যা তৈরি হয় এবং বিগত 2 সপ্তাহ ধরেই কিন্তু দেখা যাচ্ছে সয়াবিন তেলের একটি ঘাটতি, সেই ঘাটতি কিন্তু এখনো পূরণ হয়নি। বিক্রেতারা বলছেন তারা যেভাবে অর্ডার দেন এখানে যারা
পাইকারি ব্যবসায়ী রয়েছে তাদের কাছে বা বিভিন্ন কোম্পানিগুলো যেভাবে অর্ডার নেয় সেভাবে আসলে অর্ডার নিচ্ছে না, যার ফলে কিন্তু সংকট এখনও কাটেনি। তারা চাচ্ছেন যে আসলে 2 দিন পরে রোজা, তাই মধ্যেই যেন এই সংকটগুলো কাটিয়ে ওঠে এবং সাধারণ যে ভোক্তা রয়েছেন তারা যেন স্বাচ্ছন্দ্যে পুরো রোজাটা পার করতে পারেন। এছাড়াও আমরা দেখছি যে বাজারে মানুষের কিন্তু একটু ভিড় রয়েছে, যেহেতু রোজার যে বাজারগুলো রয়েছে সেগুলো তারা করতে আসছেন। খেজুরের দামও কিন্তু এবার অনেকটা স্থিতিশীল রয়েছে, বরং বলা চলে যে অন্যান্য বার খেজুরের দাম বেড়ে যায়, এবার কিন্তু তার উল্টা চিত্র দেখা যাচ্ছে। অন্যান্য বারের থেকে খেজুরের দাম কিন্তু এবার কিছুটা কমেছে, যার ফলে ভোক্তাদের মধ্যে স্বস্তি রয়েছে। তারা চাচ্ছেন যে রোজা শুরু হলে যেন এই স্থিতিশীলতা থাকে, কোনোভাবে যেন পণ্যের দাম না বেড়ে যায়। তারা আসলে আরব বিশ্বের উদাহরণ দিচ্ছিলেন, অনেকে উদাহরণ দিয়ে তারা বলছিলেন যে অন্যান্য আরব দেশে যেভাবে দাম কমে আমাদের দেশেও যদি সেটি কমে আসে তাহলে সাধারণের জন্য অনেক উপকার হয়। তো এই ছিল আমার কাছে কারওয়ান বাজার থেকে সর্বশেষ। আমাদের আরেক সহকর্মী রয়েছে সাইফুল মাহমুদ চট্টগ্রামে। সাইফুল, জানাবেন চট্টগ্রামের বাজার পরিস্থিতি কেমন দেখছেন? জি সাকিব, আপনাকে ধন্যবাদ। আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জে। আমি যদি আসলে বলে থাকি অন্যান্য বছরের তুলনায় এই বছর কিন্তু আসলে খাতুনগঞ্জে বেশ কিছু নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম কিন্তু কমেছে, যদিও তেল নিয়ে কিন্তু সংকট এখনো রয়ে গেছে। তেল নিয়ে কিন্তু কোনো ধরনের আসলে ব্যবস্থা হয়নি। যদি বলে থাকি আসলে চট্টগ্রামের বাজারগুলিতে কিন্তু এই যে প্রয়োজনীয় ভোগ্যপণ্য সেগুলি কিন্তু কমতে শুরু করেছে। আমি একটু আসলে জানিয়ে রাখি, এখানকার ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলে যেটা জানলাম, আসলে বর্তমান বাজারে কিন্তু সয়াবিন তেলের যথেষ্ট সংকট থাকলেও বেশিরভাগ নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম কিন্তু নিম্নমুখী, এমন চিত্র খাতুনগঞ্জের বাজারে দেখা গেছে। এবং কিন্তু এই ধরনের চিত্র এর আগে কিন্তু বেশ কয়েক বছর দেখা যায়নি। এখানকার খাতুনগঞ্জের ব্যবসায়ীরা জানিয়েছেন সরকারের পক্ষ থেকে আসলে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যখন আসলে শুল্ক কমিয়েছেন তখন থেকে কিন্তু আসলে বিভিন্ন পণ্যের দাম কমতে শুরু করেছে। বিশেষ করে মূল্য নিয়ন্ত্রণ রাখতে অন্তর্বর্তী সরকার ভোজ্য তেল, চিনি, পেঁয়াজ, আলু, খেজুর সহ বিভিন্ন পণ্যের শুল্ক ছাড় দেয়। এতে ব্যবসায়ীরা বাড়তি ভোগ্যপণ্য আমদানি করার সুযোগ পেয়েছেন এবং আমদানি করেছেন। গত 4 মাসে 17 রকমের ভোগ্যপণ্য আমদানি করেছেন। 19 লাখ মেট্রিক টন পণ্য আমদানি করেছেন এবং তার মধ্যে বেশিরভাগ রয়েছে পেঁয়াজ, চিনি, দারুচিনি, লবঙ্গ, রসুন, জায়ফল, গোলমরিচ, আদা, হলুদ, সরিষা এই ধরনের পণ্য আমদানি করেছেন তারা। তবে খাতুনগঞ্জের অধিকাংশ ব্যবসায়ীরা আসলে কিন্তু এই মুহূর্তে ক্রেতা পাচ্ছেন না বলে তারা জানিয়েছেন। এবং একই সাথে রমজানের সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে ছোলার অন্যান্য বছরের তুলনায় এবছর ছোলাতে দাম কমেছে 8 থেকে 10 টাকা পকার বেঁধে, এবং তারা জানিয়েছেন তবে আরো কমতে পারে বলে তারা জানিয়েছেন। তবে আমরা অনেক ক্রেতাদের সাথে কথা বললাম, তারা জানিয়েছেন তারা কিন্তু সন্তুষ্ট, যেহেতু আসলে অন্যান্য বছরের তুলনায় এই বছর অনেকটা নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে এবং তারা প্রত্যাশা করছেন সামনে যে রমজানগুলো আছে, আগামী পরশু থেকে হয়তো রমজান শুরু হবে, এরপরেই তারা চাচ্ছেন আসলে এই পুরো রমজানে তারা যাতে এই বাজার নিয়ন্ত্রণ যাতে ঠিক থাকে এবং এইভাবে যদি থাকে তাহলে কিন্তু তারা সন্তুষ্টি প্রকাশ করবেন বলে তারা জানিয়েছেন যে এখানকার যারা সাধারণ ক্রেতা আছে তারা। হাবিবে, এই ছিল বাজার পরিস্থিতি নিয়ে খাতুনগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। জি, সাইফুল মাহমুদ এবং সাকিবুর রহমান, আপনাদের দুজনকে ধন্যবাদ। বাংলাদেশিদের একদিনের মধ্যে ভিসা দেবে চীন। ভারতের ভিসার সুবিধা প্রায় বন্ধ হয়ে যাওয়ায় উন্নত চিকিৎসার গন্তব্য হয়ে উঠেছে চীন। জরুরি রোগীরা যাতে একদিনেই ভিসা পান সেজন্য কাজ করে যাচ্ছে ঢাকার চীন দূতাবাস। পাশাপাশি বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে চীনের সহায়তা অব্যাহত রাখারও আশ্বাস দেন চীনের রাষ্ট্রদূত। সামদানি প্রত্যয় রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক সাফল্যে এবার উন্মুক্ত হতে যাচ্ছে চীনের দুয়ার। উন্নত চিকিৎসায় ভারতের বিকল্প হয়ে ওঠা চীনে যেতে ভিসা পাওয়া যাবে একদিনের মধ্যেই। গেল 18 ফেব্রুয়ারি চীনে পররাষ্ট্র উপদেষ্টার সফর নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, চীনের কুনমিংয়ের 3টি হাসপাতাল বরাদ্দ করা হয়েছে বাংলাদেশিদের জন্য। বাংলাদেশিরা যাতে সহজেই দূতাবাসে এসে একদিনের মধ্যে ভিসা পেতে পারে সে লক্ষ্যে কাজ করে যাচ্ছেন বলেও জানান রাষ্ট্রদূত। এ সময় রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সম্মান করে চীন। এছাড়া বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না বলেও মন্তব্য করেন তিনি।
শিক্ষাবৃত্তি ও বিনিয়োগ বিষয়ে চীনা রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে চীনের সহায়তা অব্যাহত থাকবে। উচ্চতর শিক্ষার জন্য আরও বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে বলেও জানান চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সামদানি প্রত্যয়, RTV। মাদারীপুরের শিবচরে বিভিন্ন নদীতে প্রতি রাতে কোটি টাকার অবৈধ বালু উত্তোলন করছে একটি চক্র। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, ভেঙে যাচ্ছে বসতভিটা ও ফসলি জমি। এদিকে বালু উত্তোলনে রেজিস্ট্রেশনবিহীন ড্রাম ট্রাক ব্যবহার করে নেওয়া হয় বিভিন্ন এলাকায়, যেখানে লাইসেন্সবিহীন অপ্রাপ্ত বয়সের চালকই বেশি, ফলে প্রতিনিয়তই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। শিবচর থেকে খলিল মিয়ার প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। মাদারীপুরের শিবচরের আরিয়াল খাঁ নদের তীরবর্তী একাধিক স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করছে একটি প্রভাবশালী চক্র। বাদ যায়নি পদ্মার তীরবর্তী কাঁঠালবাড়ি ও মাতবরচরের নদীর অংশ। শুধু বালু উত্তোলনই নয়, এসব বালুর রেজিস্ট্রেশনবিহীন ড্রাম ট্রাক ও অবৈধ মাহেন্দ্র গাড়ি ব্যবহার করে নেওয়া হয় বিভিন্ন এলাকায়, যেখানে লাইসেন্সবিহীন অপ্রাপ্ত বয়সের চালকই বেশি, ফলে প্রতিনিয়তই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এই গাড়ি কি রাস্তায় চালানোর নিয়ম আছে? নিয়ম নাই, ঠিক আছে, কিন্তু চাষ করার চালাইতেছে, আচ্ছা চলতেছে। লাইসেন্স আমরা তো লাইসেন্স বানাবো না, তো বানাবো আইডি কার্ড হয় না, তো এই কারণে বানাইতে পারতেছি না। তোমার কি ড্রাইভিং লাইসেন্স আছে? জি না, আমার উস্তাদে খাইতে গেছে, আমার কাছে টিপটা নিয়ে। দিনরাত 24 ঘন্টায় ট্রাকের উচ্চ শব্দে বালু পরিবহনে ভোগান্তিতে রয়েছেন স্থানীয়রা। উন্মুক্ত ট্রাকে বালু পরিবহনে নষ্ট হচ্ছে পরিবেশ। যে ক্ষতিগুলো করতেছে, একটা মানুষের দিকে থাকতে পারতে না, সবার শ্বাসকষ্ট সমস্যা হইতেছে, ধুলাবালি করতেছে, প্রতিদিন এখানে পানি দিয়ে বলি, ওরা কেউ শোনে না। গাড়ি চললে রাত্রে ঘুমাইতে পারি না, মাটি মুটি হুদ্দা কাঁপে, সারা রাত্রির মধ্যে ঘুমাইতে পারি না। অবৈধভাবে বালু উত্তোলন ও অবৈধ যান চলাচল বন্ধে অভিযানের পাশাপাশি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন প্রশাসনের এই কর্মকর্তা। শিবচরে এই ডাম্প ট্রাক এবং অবৈধ যানবাহন চলার প্রবণতাটা ইদানিং একটু বেশি অভিযোগ আমাদের কাছে এসছে। তো এটার বিরুদ্ধে আমরা শীঘ্রই আমাদের থানা পর্যায় থেকে এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য চেষ্টা করব। আশ্বাস নয়, দ্রুত এসব অনিয়মের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে, এমনটাই চাওয়া স্থানীয়দের। সৈয়দা সামিয়া তামান্না, RTV। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় রাতভর যৌথ বাহিনী টহল ও চেকপোস্ট বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। গেল রাতে প্রেস ব্রিফিংয়ে কথা জানিয়ে তিনি বলেন, সন্ত্রাসী যেই হোক, যত শক্তিশালী হোক, রক্ষা পাবে না। এর আগে তিনি রাজধানীর বিভিন্ন চেকপোস্ট পরিদর্শন করেন। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, র্যাব ও বিজিবির সদস্যরা সম্মিলিতভাবে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট পরিচালনা করছে। আফগানিস্তানে ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে 39 জনে পৌঁছেছে। দেশটির ফারাহ, হেলমন্দ ও কান্দাহার প্রদেশে ভয়াবহ এই দুর্যোগ দেখা গেছে। পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশেই বন্যায় ভেসে গেছে 21 জন। হেলমন্দ প্রদেশে এক শিশু সহ 6 জন ও কান্দাহার প্রদেশে 9 জন নিহত হয়েছে। বন্যার পাশাপাশি প্রচণ্ড শিলাবৃষ্টিতে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজও। বৃহস্পতিবার AFP এক প্রতিবেদনে জানায়, প্রদেশ 3টিতে শতাধিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে এই সপ্তাহেই বন্যা পরিস্থিতির উন্নতির সম্ভাবনা দেখছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। এছাড়াও তালেবান সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা জারির কথাও জানিয়েছে দেশটির গণমাধ্যম। ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ে আপত্তিকর ভিডিও প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বানানো ভিডিওতে আবারও প্রকাশ পেয়েছে গাজা দখলের নীল নকশা। এ ঘটনায় বেড়েছে নিন্দার ঝড়। এদিকে অবশেষে মুক্তি পেল ইসরায়েলের কারাগারে থাকা 620 ফিলিস্তিনি বন্দী। সামদানি প্রত্যয় রিপোর্ট। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার কয়েকদিন পরই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, যুদ্ধ শেষে গাজার নিয়ন্ত্রণ নেবেন তিনি। 22 লাখ ফিলিস্তিনিকে সরিয়ে গাজাকে পরিণত করবেন চাকচিক্যময় এক রিসোর্টে। বুধবার তার নিজ সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক নতুন ভিডিও প্রকাশ করে আবারও সেই অসৎ উদ্দেশ্য পুনর্ব্যক্ত করলেন তিনি।
ভিডিওটিতে দেখা যায় গাজার নিয়ন্ত্রণ নিয়ে জায়গাটিকে সাগর তীরবর্তী আমোদ প্রমোদের স্থানে পরিণত করা হয়েছে। সেখানে গণহত্যায় অভিযুক্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে নিয়ে সুইমিং পুলের পাশে উপভোগ করছেন ট্রাম্প। অন্যদিকে ইলন মাস্ক উপভোগ করছেন সুস্বাদু খাবার। গাজায় বসানো হয়েছে ট্রাম্পের সোনার মূর্তি, সবাই করছে ট্রাম্পের জয়গান। গাজা থেকে জোরপূর্বক ফিলিস্তিনিদের বের করে দেয়ার এ ঘৃণ্য পরিকল্পনার নিন্দা জানিয়েছে হামাস, হিজবুল্লাহ, ইরান ও তুরস্ক। ট্রাম্পের ভিডিও অযৌক্তিক ও শিশুসুলভ বলে মন্তব্য করেছে হামাস। এদিকে যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ের শেষ ধাপের জিম্মি বিনিময়ের অংশ হিসেবে 4 জিম্মির মরদেহ রেড ক্রিসেন্টের কাছে হস্তান্তর করেছে হামাস। একই সঙ্গে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছে 620 ফিলিস্তিনি। ঠান্ডা ও বৃষ্টির কারণে গাজায় তীব্র হচ্ছে মানবিক সংকট। হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়ে চলতি সপ্তাহে প্রাণ হারিয়েছে অন্তত 6 শিশু। চুক্তি অনুযায়ী 60,000 ভ্রাম্যমাণ ঘর ও 2 লাখ তাঁবু সরবরাহের কথা থাকলেও তার সামান্য কিছু অংশ পাঠিয়েছে ইসরায়েল। তবুও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছে গাজাবাসী। সামদানি প্রত্যয়, RTV। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।